আচ্ছা, আমাদের যেটা নেক্সট টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ার টার্মিনোলজি, গিয়ার নোমেনক্লেচার, কিছু ফর্মুলা, ওই রিলেটেড কিছু ম্যাথ আমি শেষে করতে দিয়ে দেবো, যেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে করে পাঠাবি। আচ্ছা, আর এরপরে যেটা আসছে নেক্সট টপিক আচ্ছা লেকচার টুতে, সেটা হচ্ছে তোমার ল অফ গিয়ারিং। ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে যে ল অফ গিয়ারিং। ল অফ গিয়ারিং। আর এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে গিয়ার ক্লাসিফিকেশন বেসড অন দেয়ার অ্যাপ্লিকেশন। ওকে, ফার্স্ট ল অফ গিয়ারিং। ফার্স্টে এই লটা তোমরা এটা এটা একটু টুকে নাও, ভালো করে দেখে নাও জিনিসটা কি বলেছে। দ্য ল অফ গিয়ারিং স্টেটস দ্যাট দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর স্মুথ রানিং আ গিয়ার পেয়ার। The law of gearing states the necessary the law of gearing states the necessary and sufficient condition for a smooth running of gear pair. Okay, gear এখানে pair, এটা pair. It shows the law which must be fulfilled to maintain a constant angular velocity ratio, that is omega 1 by omega 2 equals to constant. Okay, তো ভেরি সিম্পল জিনিস যে দুটো গিয়ার থাকে, দুটো গিয়ার থাকে। তো লেটস দিস গিয়ার 1, দিস গিয়ার ইজ 2, এটা একটা গিয়ার, দুটো গিয়ার। তো একটা ড্রাইভিং গিয়ার থাকে, একটা ড্রিভেন গিয়ার থাকে। তো আমরা অ্যাকচুয়ালি কি চাই, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা অ্যাকচুয়ালি চাই কি, যে ওমেগা 1 বাই ওমেগা 2টা যাতে একটা নির্দিষ্ট রাশি হয়, কনস্ট্যান্ট রাশি হয়। কারণ থিওরি অফ মেশিনের ফার্স্ট চ্যাপ্টারে থেকে পড়ানো হয়েছিল এরকম, যদি ওমেগা 1 সমান সি ইন্টু ওমেগা 2 হয়, ভালো করে দেখো, সি কনস্ট্যান্ট, ধরো 4 5 6 কিছু একটা। ওকে, মানে একটা নির্দিষ্ট ইনপুট দেওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট আউটপুট পাবো অবশ্যই। মানে এরকম যদি হয়, ধরো ওমেগা 1 ইকুয়ালস টু 5 ওমেগা 2। ওকে, তাহলে কি হচ্ছে যে একটা নির্দিষ্ট ইনপুট দিলে একটা নির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে। ভেরি গুড, মানে ওমেগা 2 মানে ওমেগা 1 বাই 5, একটা নির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে। কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, 5টা যদি 6 7 8 9 10 হয়, সবসময় ধরো চেঞ্জ হচ্ছে, তাহলে কি আমরা একটা নির্দিষ্ট ইনপুট দিলে একটা নির্দিষ্ট আউটপুট পাবো? মানে এটা তো একটা ড্রাইভিং গিয়ার, একটা ড্রিভেন গিয়ার, পাওয়া যাবে? তাই নিশ্চয়ই পাওয়া যাবে না। তো এই কিন্তু আমরা চাই কি যাতে স্মুথ রানিং হয়। স্মুথ রানিং মানে কি, যে একটা নির্দিষ্ট ইনপুটের রেসপেক্ট একটা নির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে। অলরাইট, তাহলে ওই জিনিসটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্টভাবে মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা চাই সবসময় স্মুথ রানিং অফ গিয়ার। স্মুথ রানিং অফ গিয়ার আমরা চাই। আর স্মুথ রানিং অফ গিয়ার হওয়ার জন্য যেটা মেন শর্ত কি, যে ওমেগা 1 বাই ওমেগা 2টা যেন কনস্ট্যান্ট হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিওটা যেন কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিও। ওকে, আচ্ছা, এরপর আছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে কী কী শর্ত লাগবে। তো এরপর আমরা যেটা দেখব, যে ল অফ গিয়ারিংটা আমরা এবারে স্টাডি করব। ল অফ গিয়ারিংটা ফার্স্টে দেখলাম যে কী হয়, এবার দেখবো যেটাকে আমরা কীভাবে এলাবোরেট করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, যে দুটো গিয়ার টি থাকবো আরবিটারি। আবার বলছে আরবিটারি মানে কি, দেখো ধরো একটা জিনিস হচ্ছে একটা এরকম, একটা হচ্ছে এই একটা এরকম, আরেকটা এরকম। আই থিঙ্ক বোঝা গেছে। মানে কি, যেটা বলা হচ্ছে, ধরো এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটার দ্বারা আমি যেটা বোঝাতে চাইছি, যে এই শেপটা কিন্তু এখানে আরবিটারি। মানে এই যে এটা ধরো, এটা সে বলবে এটা গিয়ারটা এরকম দেখতে হয় নাকি কোনোদিন, বা এই 1 নম্বর গিয়ারটা এরকম দেখতে হয় নাকি, দ্যাটস নট ইম্পর্টেন্ট, আমরা জাস্ট দেখাতে চাইছি, দ্যাটস অল। আচ্ছা, এরপর আমাদের যেটা কাজ, এরপর যেটা ইম্পর্টেন্ট কাজ, ধরো গিয়ার একটা জাস্ট গিয়ার প্রোফাইল আঁকলাম। এরপর যেটা কাজ, এর একটা হচ্ছে কমন ট্যানজেন্ট ড্র করা, ট্যানজেন্ট। আচ্ছা, যে পয়েন্টটাতে টাচ করেছি সেটা কমন ট্যানজেন্ট ড্র করা। আর একটা কি করা, কমন নর্মাল ড্র করা। ওকে, কমন ট্যানজেন্ট আর কমন নর্মাল আমরা ড্র করলাম।
এরপরে ধরো এই গিয়ারটা এই পয়েন্টের সাপেক্ষে ঘুরছে, এই গিয়ারটা এই পয়েন্টের সাপেক্ষে ঘুরছে, তো এটাকে দুটোকে আমরা অ্যাড করলাম। দেখে নাও, বলছি যে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এগুলো সেন্টার লাইন, এভাবে দেখাতে হয়, এভাবে দুটো সেন্টারের মধ্যে জাস্ট দেখাচ্ছি না এখানে, আমি জাস্ট দুটো সেন্টারের মধ্যে এই ডিস্টেন্সটা, মানে 1 নম্বর গিয়ারটা এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, 2 নম্বর গিয়ারটা এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে। তো নাম দিয়ে দাও এখানে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এটা এ, এটা বি। অলরাইট, নেক্সট যেটা কাজ, নেক্সট হচ্ছে কি করবো আমরা, আচ্ছা এখানে একটা বলে নিই, এই যে ট্যানজেন্ট আর নর্মাল ড্র করেছি, এর মানেটা হচ্ছে এরকম, ট্যানজেন্টটা আমরা ড্র করবো মানে একটা গিয়ার যদি আরেকটা গিয়ার রেসপেক্টে মোশন নিতে চায়, একটা গিয়ার অবশ্যই একটা গিয়ার আরেকটা রেসপেক্টে রিলেটিভ মোশন হবে, একটা গিয়ারের টিথ যখন এনগেজমেন্ট হচ্ছে, একটা গিয়ারের টিথ আরেকটা গিয়ারের টিথের রেসপেক্টে এনগেজমেন্ট হবে, মানে রিলেটিভ মোশন করবে। যে রিলেটিভ যেটা মোশনটা সেটা হচ্ছে এই বরাবর সম্ভব, এই লাইন বরাবর সম্ভব, কিন্তু এই লাইন বরাবর সম্ভব না, এটা আরও ডিটেলসে আসছে পরে। তাহলে এটা হচ্ছে টিটি, মানে এটা ট্যানজেন্ট, এটা হচ্ছে এনএন, এটা হচ্ছে নর্মাল। ওকে, এটা একটা ট্যানজেন্ট, একটা হচ্ছে নর্মাল। অলরাইট, এরপর আমরা কি করেছি, কি দেখেছি, প্রথমে ট্যানজেন্ট ড্র করলাম, তারপর নর্মাল ড্র করলাম, তারপর যেটা করেছি সেটা হচ্ছে যে দুটো সেন্টার লাইন দেখেছি, যে কোন জায়গাতে দুটো সেন্টার লাইন, দুটো সেন্টারকে অ্যাড করেছি, একটা সেন্টার লাইন ড্র করেছি। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা সেটা হচ্ছে যে এইটা ড্র করবে আর এটা ড্র করবে, এই পয়েন্ট দুটোকে জাস্ট ড্র করবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। সিডি কিন্তু একটাই পয়েন্ট, কিন্তু সি পয়েন্টটা মানে টাচিং পয়েন্টটা, সি পয়েন্টটা হচ্ছে 1 নম্বর গিয়ারের মধ্যে আছে, ডি পয়েন্টটা হচ্ছে 2 নম্বর গিয়ারে আছে, আলটিমেটলি কিন্তু একটাই পয়েন্ট। ওকে, সি আর ডি টাচিং পয়েন্টটা ড্র করেছি। আচ্ছা, এরপর লেখো যে ওমেগা 1টা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ 1, ওমেগা 2 হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ 2। লাইক আমরা এইভাবে দেখাতে পারি যে এটা হচ্ছে ওমেগা 1। দেখতে পাচ্ছ দুদিকে রোটেশনটা অন্যদিকে, মানে এটা যদি এরকম ঘুরে, আউট কানেকশন থাকলে এদিকে অন্যদিকে ঘুরবে। ওকে, বোঝা গেছে আশা করি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবারে একটা জিনিস, যেটা একটা জিনিস জাস্ট ছোট্ট জিনিসটা বলে নিই, যে তোমরা জানো কি যে ভি ইকুয়ালস টু আর ওমেগা, রাইট? যে ওমেগা গতিবেগ নিয়ে ঘূর্ণায়মান কোনো কণার রৈখিক যে গতিবেগ হয়, কি বলছি, ওমেগা গতিবেগ নিয়ে ঘূর্ণায়মান কোনো কণার যে রৈখিক গতিবেগ হয় সেটা কি হয় বাবা, সেটা হয় আর ইন্টু ওমেগা। তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ 1 নম্বর সি পয়েন্টটা, তার গতিবেগ যদি ভিসি হয়, যে লিনিয়ার ভেলোসিটি অফ সি, তাহলে কি হবে, যে ওমেগা 1 মাল্টিপ্লাই বাই এসি। দেখো ওমেগা 1 হচ্ছে এর এই পুরো অবজেক্টটা, পুরো গিয়ারটা ওমেগা 1 আছে, ওমেগা 1 গতিবেগে ঘুরছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই পয়েন্টটা ওমেগা 1 গতিবেগ নিয়ে ঘুরছে, কারণ জানি যে ওমেগা 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা পয়েন্টে। কিন্তু এর যদি আমরা লিনিয়ার ভেলোসিটি বের করতে চাই, তার মানটা কত হবে, আর ইন্টু ওমেগা 1 ইন্টু এসি, দিস ইজ দ্য রেডিয়াস, রাইট? আচ্ছা, এর ডিরেকশন কোনটা হবে, ডিরেকশন হবে এই যে লাইনটা, এই লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে, দ্যাটস উই রিপ্রেজেন্ট ভিসি। ওকে, আই থিঙ্ক দ্যাট উইল নো প্রবলেম। Similarly, VD omega 2 into BD, ডিরেকশন কিন্তু এই যেটা লাইনটা আছে এর সঙ্গে পারপেন্ডিকুলার, জাস্ট এই পয়েন্টটা দিয়ে হবে, অবশ্যই এই পয়েন্টটা দিয়ে, এটা হচ্ছে ভিডি। এই লাইনটা না, কিন্তু এই লাইনটা না, এই লাইনটা ভিডি, মানে এই যে লাইনটা বিডি তার সঙ্গে পারপেন্ডিকুলার। ওকে, এখানে আরেকটা জিনিস এইখানে জাস্ট করে নিচ্ছি, এই পরে আর যাতে সমস্যা না হয়। এই যে ভিসিটা, এই কমন যে নর্মালটা আছে, লেখো যে ভিসি মেক্স অ্যাঙ্গেল উইথ কমন নর্মাল, এটা করবে আলফা আর এটা করবে বিটা। অলরাইট, এটা করে একটা করেছে আলফা, একটা করেছে বিটা। ভিসিটা কমন নর্মাল যেটা, তার সঙ্গে অ্যাঙ্গেল করেছে আলফা বিটা। তো এখানে আরেকটু কাজ করতে হবে, যে এই যে লাইনটা থেকে এর উপর একটা 90 ডিগ্রি ড্র করতে পারেন, এইগুলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সিমিলার ওয়েতে এটাও 90 ডিগ্রি। তো এটা করলে অটোমেটিক্যালি যে জিনিসটা দেখতে পাবে, সেটা হচ্ছে, দেখো ভালো করে কেয়ারফুল লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা বিটা, মানে এইটুকু অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার বিটা, রাইট? এই অ্যাঙ্গেলটা বিটা হলে এই যে অ্যাঙ্গেলটা, এটাও অ্যাঙ্গেলটা হয়ে যাবে বিটা।
যদি বলো কেন, ভেরি সিম্পল জিনিস, যে এই যে এইটা 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 এই পুরোটা 90 ডিগ্রি, যেহেতু এটা বিটা, এইটুকু ছোটো পোর্শন বিটা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস বিটা। আবার দেখো এটা 90, তাহলে অটোমেটিক্যালি এটা আসবে বিটা। যদি না হয় ইউ ক্যান আস্ক মি লেটার। বোঝা গেল? তাহলে এইটুকু স্টেপটা তোমাকে ড্রয়িংটা ফার্স্টে করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ড্রয়িংটা আমি দরকার পড়লে আরেকবার দেখাচ্ছি। দেখো, প্রথমে তোমরা দুটো গিয়ার প্রোফাইল ড্র করলে, ট্যানজেন্ট ড্র করলে, নর্মাল ড্র করলে, ড্র করেছো। ওকে, আচ্ছা নাম দিয়ে দাও এখানে, এটা নাম দিয়ে দাও ই, এটা নাম দিয়ে দাও এফ, স্পেসিফিক্যালি এই পয়েন্টের নাম দাও পি, এ বি সি ডি ই এফ অ্যান্ড পি। ওকে, প্রথমে তাহলে কী হলো, ট্যানজেন্ট নর্মাল ড্র করলে, তারপর ভেরি সিম্পল, তারপর সেন্টার অফ রোটেশন সেন্টার লাইনটা ড্র করলে, তারপর এখান থেকে দুটোকে অ্যাড করলে, তারপর লিনিয়ার ভেলোসিটিগুলো দেখালে, তারপর কী করলে, এটার সঙ্গে 90 ডিগ্রি ড্র করলে, এটা করে দিলে। ওকে, আই থিঙ্ক দেয়ার উইল বি নো প্রবলেম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবারে জাস্ট একটা জিনিস এখান থেকে, একটা ছোট্ট একটা জিনিস যদি করে নিই, তারপর আমরা দরকার পড়লে ডায়াগ্রামটাকে আরেকবার আঁকবো। সেটা হচ্ছে এরকম, ভেক্টর মনে আছে? আশা করি মনে আছে। যে ভিসিটা, আবার বলছি ভালো করে শোনো, যে ভিসিটা নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আলফা, তাহলে এই নর্মাল বরাবর ভিসির কম্পোনেন্ট কত? যে কম্পোনেন্ট, লিখুন কম্পোনেন্ট অফ ভিসি, কম্পোনেন্ট অফ ভিসি, কম্পোনেন্ট অফ ভিসি অ্যালং দ্য কমন নর্মাল। লিখো অ্যালং দ্য কমন নর্মাল, কী হবে? ভেরি গুড, ভিসি কস আলফা, মানে জানি ভেক্টর থেকে। সিমিলারলি কম্পোনেন্ট অফ ভিডি অ্যালং দ্য সিমিলারলি কম্পোনেন্ট অফ ভিডি অ্যালং দ্য কমন নর্মাল কী হবে? ভিডি কস বিটা, রাইট? এটা লিখতে হবে, লিখে নিয়েছো? আচ্ছা, এরপর যেটা ইম্পর্ট্যান্ট, এরপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা তোমরা এখান থেকে দেখে কপি করবে। এই পোর্শনটা এই জাস্ট এই পোর্শনটা এখান থেকে এটা দেখে কপি করবে, ভেরি ইম্পর্ট্যান্ট। বলেছে নাও, ইফ দ্য কার্ভড সারফেস অফ দ্য টিথ, if the curved surface of the teeth of two gear are to remain in contact, one surface may slide relative to the other along the common tangent. The relative motion between the surface along the common normal must be zero to avoid separation or penetration. এই জিনিসটা আমরা আবার তখন বলেছিলাম, আবার বলছি, যে ট্যানজেন্টটা আমরা ড্র করি কীরকম? ট্যানজেন্টটা ড্র করি হচ্ছে আমরা যাতে পরে একটা সাপেক্ষে আরেকটা রিলেটিভ মোশনটা এই ট্যানজেন্ট বরাবর হয়। কিন্তু একটু কেয়ারফুল অ্যানালাইসিসকে, একটু কেয়ারফুল চিন্তাভাবনা আমাদের একটা জিনিস বুঝিয়ে দেবে ক্লিয়ার করে, একটু কেয়ারফুল অ্যানালাইসিস জিনিস বুঝিয়ে দেবে আমাদের ক্লিয়ার করে, যে এই কমন নর্মাল বরাবর কিন্তু রিলেটিভ মোশন পসিবল না। কারণ কমন নর্মাল বরাবর রিলেটিভ মোশন হলে কি হবে, জিনিসটা একটু ভেবে দেখো, যে একটা গিয়ার আরেকটা গিয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে, পেনেট্রেট করছে, হয়েছে? তাহলে সেটাই বলেছে, সেই জিনিসটা এখানে লেখা আছে। ওকে, এবার একটা জিনিস দেখো, তাহলে আমরা দেখলাম যে একটা গিয়ার আরেকটা গিয়ার রেসপেক্টে মোশন নিতে পারে কোন দিকে, যে কমন ট্যানজেন্ট বরাবর, কিন্তু মোশন নিতে পারে না কোন দিকে, কমন নর্মাল বরাবর মোশনটা নিতে পারে না। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন, এটা জাস্ট কিছু একটা বোঝার আগে একটা কোয়েশ্চেন করবো, যে রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটি বলে কোনো জিনিস কোথায় পড়া হয়েছে? আপেক্ষিক বেগ, আশা করি পড়া আছে। না হলে কিন্তু যাদের পড়া আছে রিলেটিভ মোশন, তাদের কোনো প্রবলেম হবে না। যাদের পড়া নেই তাদের একটু সমস্যা হতে পারে। অলরাইট, তো রিলেটিভ ভেলোসিটি যাদের পড়া আছে, রিলেটিভ ভেলোসিটি থেকে জানি একটা জিনিস ভালো করে দেখো, যে কমন নর্মাল বরাবর, আবার বলছি কমন নর্মাল বরাবর ভিসির কম্পোনেন্ট হচ্ছে এটা, ভিডির কম্পোনেন্ট হচ্ছে এটা। তাহলে এই দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত? আবার বলছি, এই জিনিসটা গোলানোর কিচ্ছু নেই, এখানটাতে অনেক জায়গায় প্রবলেম হয় এবং হতে পারে। যে ভিসি যে গতিবেগটা আছে সেটা তো এই গিয়ারের কোনো একটা পয়েন্টের গতিবেগ, এটি কোনো একটা পয়েন্টের গতিবেগ, তাই না? তো ভিসির গতিবেগ হচ্ছে কমন নর্মাল বরাবর কম্পোনেন্ট কত? ভিসি কস আলফা। আর ভিডির কমন নর্মাল বরাবর কম্পোনেন্ট কত? ভিডি কস আলফা। ভেরি গুড, তার মানে কমন নর্মাল বরাবর দুটো গতিবেগ আমরা পেয়েছি।
এবারে বলো যে কমন নর্মাল বরাবর দুটো গতিবেগ পাওয়া গেছে, তাহলে দুটো গতিবেগ আমরা জানি কি যে একটা আরেকটার উপর যেহেতু স্লাইড করছে, যে গিয়ারটা যেহেতু ঘুরছে তার মানে রিলেটিভ মোশন হবে, ঘোরা মানে তো রিলেটিভ মোশন। তাহলে একটা সাপেক্ষে আরেকটার গতিবেগের ফর্মুলা কি? একটা সাপেক্ষে আরেকটার গতিবেগের রিলেটিভ মোশনের ফর্মুলা হচ্ছে, রিলেটিভ মোশনের যেটা ফর্মুলা সেটা হচ্ছে যে একটার গতিবেগ মাইনাস আরেকটার গতিবেগ, মানে ভিসি কস আলফা মাইনাস ভিডি কস বিটা। ওকে, অ্যান্ড দিস মাস্ট বি ইকুয়ালস টু জিরো, কারণ বললাম যে কমন নর্মাল বরাবর কোনো মোশন পসিবল না, অর্থাৎ ভিসি কস আলফা ইকুয়ালস টু ভিডি কস বিটা, অ্যান্ড এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত। বললাম না যে ল অফ গিয়ারিংটা যেটা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত, যে ভিসি কস আলফা ইকুয়ালস টু ভিডি কস বিটা। বোঝা গেছে? আবার বলছি যে কম্পোনেন্টটা যে ভিসি যে কম্পোনেন্টটা আছে, ভিসি কম্পোনেন্টের এই আমরা মেন উদ্দেশ্য কি? এই মেন উদ্দেশ্য হচ্ছে যে এই নর্মাল বরাবর কোনো রিলেটিভ মোশন থাকবে না। তাহলে আমাদের ফার্স্ট বের করতে হবে যে নর্মাল বরাবর রিলেটিভ মোশন। তাহলে নর্মাল বরাবর একটা গতিবেগ হচ্ছে এটা, একটা গতিবেগ হচ্ছে এটা, তাহলে তাদের রিলেটিভ মোশন কোনটা হবে? একটা এটা জাস্ট ফর্মুলা বাই ভেক্টর। ইফ ইউ নো ভেক্টর দ্যাটস ভেরি সিম্পল, ভেরি ক্রিস্টাল ক্লিয়ার, যে একটা রেসপেক্টে আরেকটার গতিবেগ কত হবে, এটা মাইনাস এটা। এবার দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু জিরো, কারণ আমরা জানি যে কমন নর্মাল বরাবর কোনো কিছু গতিবেগ হওয়া সম্ভব না। হয়েছে? আচ্ছা, এবারে একটু কেয়ারফুল অবজারভেশন করতে হবে, কারণ ডায়াগ্রামটা গুলিয়ে যাবে না হলে। একটু ভালো করে কেয়ারফুল অবজারভেশন করে, আশা করি বুঝতে সমস্যা হবে না। তো কস ভিসি, আচ্ছা ভিসির মানে কি আমরা জানি ওমেগা 1 ইন্টু এসি। দেখো ভিসি মানে জানি ওমেগা 1 ইন্টু এসি, ভিসি ভ্যালু। আচ্ছা, এবারে কস আলফা দেখো, আবার একটু ভালো করে দেখবে যে এটা যেহেতু আলফা, প্লিজ ওয়াচ কেয়ারফুলি, এটা যেহেতু আলফা আমরা দেখাতে পারি, ভেরি ক্লিয়ারলি দেখাতে পারি যে এই অ্যাঙ্গেলটাও হবে আলফা, এই অ্যাঙ্গেলটা জাস্ট অ্যাঙ্গেলটা হবে আলফা। যদি কেউ না বুঝতে পারে বলবে, তার মধ্যে একটা ক্লু দিয়েছিলাম যে এইটাই ভিডিটা বলেছি, ভিডিটা কমন নর্মালের সঙ্গে বিটা কোণ করেছে, এই বিটা কোণে ছোটো বিটাটা। তো এটা যদি বিটা হয়, দেখো এটা তো 90 ডিগ্রি বলেছিলাম, এর সঙ্গে 90 ডিগ্রি হবে, রেডিয়াসের সঙ্গে 90 ডিগ্রি ভিডিটা। তো এটা যদি বিটা হয়, এটা কত 90 মাইনাস বিটা, এটা অলরেডি 90, তাহলে দিস মাস্ট বি বিটা, কারণ 90 প্লাস বিটা প্লাস 90 মাইনাস বিটা, দুটোকে সব কটাকে অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি 180 হবে। সিমিলারলি এটাও দেখবে আলফা হবে, এটা 90 হবে, এটা 90 মাইনাস আলফা হবে, কারণ এটা একদম ভেরি ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত। এটা 90 মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফা। তো এটা এবার বুঝলে দেখা যাবে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে কস আলফা, ফার্স্ট আমরা জানবো কস আলফা। কস আলফা মানে কি? যেটা আলফা ধরি তার বিপরীতটা হয় লম্ব, লম্বটা যার উপর লম্ব সেটা হয় ভূমি। তাহলে কস আলফা কি? ভূমি বাই অতিভুজে। অল রাইট, ভূমি বাই অতিভুজ কি? যে এই বাই এসি, এই বাই এসি। আচ্ছা, এবার ভিডি মানে কি? ওমেগা 2 ইন্টু বিডি মাল্টিপ্লাই বাই কস বিটা। দেখো এটা যদি বিটা হয়, অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে কি হবে? ভূমি অতিভুজ মানে বিএফ বাই বিডি, বিএফ বাই বিডি। বিডি কেটে গেল, এসি কেটে গেল, পড়ে থাকলো কি? যে ওমেগা 1 বাই ডাইরেক্ট আমরা করছি ওমেগা 2 ইকুয়ালস টু বিএফ বাই এই। বোঝা গেছে? বিএফ বাই এই। আচ্ছা, এবারে আরেকটা জিনিস একটু কেয়ারফুলি অবজারভেশন করতে হবে। কেয়ারফুল অবজারভেশনটা এরকম করতে হবে যে, ভালো করে দেখো, আমি তোমাকে দুটো ত্রিভুজের কথা বলছি, প্লিজ কেয়ারফুলি দেখো। দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ এ ই পি, আর একটা হচ্ছে ত্রিভুজ বি ই পি। দেখো একটা হচ্ছে এ ই পি, এই ত্রিভুজটা, এটা হচ্ছে বিএফপি, এই বড় ত্রিভুজটা। বোঝা গেছে? তাহলে এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজ এই বড় ত্রিভুজটা যদি আমরা লক্ষ্য করি যে দুটো কোণ 90 ডিগ্রি, অলরাইট, এই দুটো কোণ 90 ডিগ্রি, এই দুটো কোণও সমান, তাহলে এটা কি? সর্বসম ত্রিভুজ। আর যেহেতু সর্বসম ত্রিভুজ, আমরা জানি সর্বসম ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত সেগুলো সমান হয়, মানে আমরা এরকম লিখতে পারি এখান থেকে যে বিএফ বাই এ ই। দেখো বিএফ কোনটা বাবা? বিএফ হচ্ছে কি? বিএফ বাই এই, এই দুটো বাহুর অনুপাতকে আমরা লিখতে পারি, অন্য দুটো বাহুর অনুপাত মানে বিপি বাই এপি। এটা ক্লাস 8-এ ছিল।
যে সর্বসম ত্রিভুজের ত্রিভুজের বাহুগুলোর অনুপাতও কিন্তু সমান হয়, মানে জাস্ট করসপন্ডেন্স বাহুগুলোর অনুপাত, মানে এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা, এভাবে হয় আর কি। মানে এই বাহুটা দেখো, কোনটা ত্রিভুজ বলেছি আমরা, এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, ওকে। তাহলে এই বড় ত্রিভুজটা আর এই বিইপি আর এএফপি যেহেতু সর্বসম, মানে এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা, অ্যাকচুয়ালি এভাবে হয়। তাহলে আমরা চাইছি জাস্ট বিপি বাই এপি, তার মানে এটাকে আমরা লিখতে পারি বিপি বাই এপি, ওকে। টু মাচ মসকুইটো। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা আলটিমেটলি পেলাম সেটা হচ্ছে যে ওমেগা 1 বাই ওমেগা 2 ইকুয়ালস টু বিপি বাই এপি, রাইট। এবং এইটাকে কি করতে হবে, আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে, কারণ আমরা জানি ওমেগা 2 বাই ওমেগা 1 কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে এখানটা থেকে আমরা জিনিসটা আলটিমেটলি একটু রিড করার চেষ্টা করব, যে আমরা পেয়ে গেছি যে ওমেগা 2 বাই ওমেগা 1 ইকুয়ালস টু বিপি বাই এপি, যেটা কিনা কনস্ট্যান্ট থাকতে হবে, আমাদের শর্ত এটাই, কনস্ট্যান্ট থাকতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো যে বিপি বাই এপিটা কি অ্যাকচুয়ালি, যে পিটা কি, পিটা হচ্ছে যে কমন নর্মালটা, প্লিজ লিসেন কেয়ারফুলি, যে কমন যে নর্মালটা, এই যে এন কমন যে নর্মালটা এই সেন্ট্রাল লাইনকে যে পয়েন্টে ভাগ করেছে সেটা হচ্ছে পি। কিন্তু আলটিমেটলি লটা বলছে এরকম, যে কমন নর্মালটা এই সেন্ট্রাল লাইনটাকে, দুটো যে গিয়ারের সেন্টারকে যে পয়েন্টে ডিভাইড করেছে সেই পয়েন্টটা হচ্ছে পি। আই থিঙ্ক ইউ গেট ইট, পি। তাহলে এই যে অনুপাতটা, সরি ওমেগা 1 বাই ওমেগা 2, ওমেগা 1 বাই ওমেগা 2 মানে আমরা পেয়েছি বিপি বাই এপি। তো ভালো করে দেখো যে ওমেগা 1 এর তো ওমেগা 1, এর হচ্ছে ওমেগা 1, এর হচ্ছে ওমেগা 2, তাহলে এই দুটোর যে অনুপাত, এই পয়েন্টটা এই যে রেখাটাকে যে দুভাগে ভাগ করেছে তার বিপরীত অনুপাত, কারণ ওমেগা 1 বাই ওমেগা 2 এই এটা বাই এটা মানে হচ্ছে বিপি বাই এপি, ইউ ক্যান সি দিস ক্লিয়ারলি, বিপি বাই এপি। তার মানে বলা হচ্ছে এরকম যে কমন নর্মালটা দুটো সেন্টার লাইনকে যে পয়েন্টে ভাগ করেছে ওই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই দুটো সেন্টার লাইনকে যে অনুপাতে ভাগ করেছে অ্যাঙ্গুলার ভেলোসিটির অনুপাতটা তার বিপরীত অনুপাতে হয়। বোঝা গেছে? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার যে ওমেগা 1 বাই ওমেগা 2 ওই পি পয়েন্টটা যে দুটো ভাগে ভাগ করবে সেটার বিপরীত দিকে হবে, তার বিপরীত অনুপাতে ভাগ করেছে, কারণ ওমেগা এর আর এপিটা হচ্ছে এদিকটা, ওমেগা 2টা এর, এপিটা হচ্ছে এদিকটা, বিপিটা এদিকটা, এপিটা হচ্ছে এদিকটা, ওকে। বোঝা গেছে? আচ্ছা, তো লিখবে কীরকম করে, লেখো যে ইট ইজ সিন দ্যাট দ্য সেন্টার লাইন এবি, লিখে দিচ্ছি না হলে, দেখো it is seen that the center line AB, এখান থেকে লিখে দিচ্ছি, দেখো যে it is seen that মার্কের অবস্থা খারাপ, it is seen that the center line AB is divided at P by the common normal in the inverse ratio of the angular velocity of the gear, সেটাই বলেছি, ভালো করে দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য গিয়ার ইনভার্স রেশিও, বললাম না বিপরীত, ইনভার্স মানে বিপরীত রেশিওতে ভাগ করবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট, আচ্ছা এরপর লেখো যে দ্য পি পয়েন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য পিচ পয়েন্ট। আর পিচ পয়েন্ট মানে কি, যে দুটো পিচ সার্কেল যে পয়েন্টে টাচ করবে এটা হচ্ছে পিচ পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি দেখা যায় এটাতে, এটা পিচ পয়েন্ট এটাই হয়।
তাহলে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আবার বলছি, এবার লাস্ট যেটা ফাইনাল কনক্লুশন সেটা লিখবে। কিন্তু দেখো, যে দুটোকে আমরা কনস্ট্যান্ট করতে চাইছি, দুটো অনুপাতকে আমরা কনস্ট্যান্ট করতে চাইছি, তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো ফিক্সড থাকতে হবে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই পয়েন্টটাকে আমাদের ফিক্সড থাকতে হবে, নাহলে তো আমাদের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে যেটা ফাইনাল তোমরা লটা লিখবে এরকম, আর পি পয়েন্টটাকে আমরা জানি পিচ পয়েন্ট, বললাম যে পিটা পিচ পয়েন্ট বলি, ফাইনাল লটা লিখবে এরকম যে ফর কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিও, প্লিজ লেখো যে ফর কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিও, ফর কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিও অফ দ্য টু গিয়ার্স, the common normal, very very important, the common normal at the point of contact, the common normal at the point of contact, অবশ্যই পয়েন্ট অফ কন্ট্যাক্টের যে কমন নর্মালটা আমরা ড্র করেছি এভাবে লিখো, the common normal at the point of contact of the two mating teeth must pass through the pitch point, এটাই যেটা করেছি ওটাকে আমরা আলটিমেটলি লিখলাম, যে আলটিমেটলি আমরা একটা নাম দিলাম এই পয়েন্টটাকে পিচ পয়েন্ট, পি ফর দ্য পিচ পয়েন্ট, কারণ এটাই পিচ পয়েন্ট অ্যাকচুয়ালি হয়। তাহলে আলটিমেটলি যেটা ফাইনাল ল আসছে, কি ফাইনাল লটা আসবে, ফর মেকিং কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিও দ্য কমন নর্মাল, আবার ভালো করে লিখে নাও, দ্য কমন নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই দ্য কমন নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট of two mating teeth must pass through the pitch point, এই পিচ পয়েন্ট দিয়ে মাস্ট পাস করতে হবে, বোঝা গেছে? তো দিস ইজ দ্য ল অফ গিয়ারিং। তো আশা করি প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় অবশ্যই প্রত্যেকে, বারবার বলছি তোরা এই কোভিড-19 জন্য কিন্তু আটকে থাকিস না, কোভিড-19 চলে যাবে, বিকজ কোনো জিনিসই স্টেবল না জীবনে, করোনাও তো একদমই স্টেবল হবে না, চলে যাবে, কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যা, যাতে এরপরে যে সিচুয়েশানটা আসতে চলেছে তাতে তোরা ফাইট দিতে পারিস। শুধুমাত্র সেমিস্টার এক্সাম না, বারবার বলছি যা পড়াচ্ছি চেষ্টা কর জিনিসগুলোকে নিট ক্লিয়ার করে আইডিয়া রাখতে, কোনো জায়গায় করে বারবার প্র্যাকটিস করতে। আর এরপর একটা সেশন করাবো যেখানে তোদের র্যাপিডলি যা যা আছে, অলমোস্ট একটা স্টার্ট করেছি আমি, A to Z যা আছে করাবো। এবারে যাদের মনে হয়েছে আমরা নিজেরা চাকরি পেয়ে যাবো, এক্সাম দিতে হবে না, দ্যাটস ওকে, নো প্রবলেম, তাদের জন্য না। যাদের মনে হচ্ছে যে না আমাদেরকে এক্সাম দিয়ে পেতে হবে, আমাদের এমনিভাবে পাওয়া সম্ভব নয়, তাদের জন্য বলছি, কিন্তু প্রত্যেকটা জিনিস যা করাচ্ছি করে নে। আচ্ছা, এই জিনিসটা আমাকে করে পাঠাবি। তো সেকেন্ডটা করে দিই। পরে যেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ গিয়ার। তো গিয়ার ক্লাসিফিকেশন কিভাবে আমরা করি, যে গিয়ারটাকে ক্লাসিফাই করার জন্য কতগুলো জিনিস যেটা লাগে ক্লাসিফিকেশন অফ গিয়ার। প্রথম হচ্ছে যে যদি দুটো গিয়ার দুটো প্যারালাল শ্যাফটকে কানেক্ট করার জন্য লাগে। ভালো করে দেখো, যে ধরো এটা হচ্ছে গিয়ার, এইগুলো হচ্ছে গিয়ার, জাস্ট গিয়ার মানে এই নয় তোমাদের ঘড়ির চাকার যে গিয়ার দেখো সেটা কিন্তু গিয়ার না, মানে ওয়াল ক্লকে এরকম বড় বড় এই জাস্ট গিয়ার এভাবেও হয়, এরকম এটা থিকনেসটা এরকম হয়, আশা করি দেখেছো। ধরো দুটো এরকম গিয়ার, দুটো প্যারালাল শ্যাফট, প্যারালাল বাই মিনস দে ডু নট টাচ ইচ আদার, দুটো প্যারালাল শ্যাফটকে ফার্স্ট আমরা দেখবো যে দুটো প্যারালাল শ্যাফটকে কানেক্ট করানোর জন্য ইউজ করা হচ্ছে গিয়ারটা। ওকে, দুটো প্যারালাল শ্যাফটকে, মানে দুটো প্যারালাল শ্যাফট। আচ্ছা, ফার্স্টে হচ্ছে দুটো অ্যাকর্ডিং টু যদি প্যারালাল শ্যাফট, ওকে, প্যারালাল শ্যাফট যদি হয়। আচ্ছা, ফার্স্ট যেটা আমরা ইউজ করি দুটো প্যারালাল শ্যাফটকে কানেক্ট করানোর জন্য সেটা হচ্ছে স্পার গিয়ার। আমরা কানেক্ট করি কি স্পার গিয়ার। তো এখানে একটু ডায়াগ্রাম আছে, দেখতে পারো এখানটাতে ডায়াগ্রামটা, সি দিস ওয়ান, এই যে স্পার গিয়ার। ওকে, ইন্টারনাল টু এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল স্পার গিয়ার, দেখতে পাচ্ছ। তো স্পার গিয়ারে কি হয় এটা জিনিস জানতে হবে। স্পার গিয়ারে লেখো যে এটা লিখো, পার গিয়ারে লিখতে হবে কি, যে স্ট্রেট টিথ প্যারালাল টু দ্য অ্যাক্সিস। ওকে, স্ট্রেট টিথ parallel to the axis of rotation, মানে এই দেখো জাস্ট ভেরি ক্লিয়ার এক্সাম্পল, এটা হচ্ছে অ্যাক্সিস, দিস ইজ দ্য অ্যাক্সিস,
অ্যাক্সিসের সঙ্গে যে গিয়ার এই যে টিথটা আছে সেটা হচ্ছে প্যারালালে আছে। হয়েছে, বোঝা গেছে? ইউ ক্যান সি অলসো দিস ওয়ান, যেটা যে যে এই যে টিথগুলো, এগুলো টিথ অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে, লাইনগুলো টিথ দেখানো হচ্ছে, যে এই টিথগুলো কি, টিথগুলো হচ্ছে যে অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। বোঝা গেছে? তাহলে স্ট্রেট টিথ, অ্যাক্সিস, প্যারালাল টু দ্য অ্যাক্সিস। তো কতগুলো জিনিস সঙ্গে সঙ্গে লিখে রাখতে হবে, যে স্পার গিয়ার যখন বলবে, স্পার গিয়ারে লেখো একটা জিনিস, এরপর লেখো যে নো এক্সিয়াল থ্রাস্ট, এক্সিয়াল থ্রাস্ট। ইনফরমেশন বুঝতে সমস্যা হতে পারে। একটা জিনিস দেখে না তো, যে এটা দেখো, যে দুটো গিয়ার এভাবে কানেক্ট, এভাবে ঘুরছে, এভাবে এরকম করে করে ঘুরছে, মানে এটা কিন্তু এই অ্যাক্সিস বরাবর কোনো থ্রাস্ট হবে না, সবসময় রেডিয়াস বরাবর। মানে একটা যখন আরেকটা এরকম এরকম থ্রাস্ট দিচ্ছে, ঘোরাচ্ছে, তার মানে এই যে ফোর্সটা অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা কিন্তু রেডিয়াস বরাবর হবে, এই অ্যাক্সিস বরাবর কিন্তু থ্রাস্ট হবে না। ওই জন্য বলা হয় নো অ্যাক্সিয়াল থ্রাস্ট। এগুলো জিনিসগুলো, পয়েন্টগুলো রিমেম্বার রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে হাই ইম্প্যাক্ট স্ট্রেস। এটাতে স্ট্রেসটা অনেকটা বেশি হয়। এক্সেসিভ নয়েস, এটাতে কি হয়, এক্সেসিভ নয়েস প্রডিউস হয়, এক্সেসিভ নয়েস। আর হাই কন্ট্যাক্ট এরিয়া, হাই কন্ট্যাক্ট এরিয়া। হয়েছে? তো ইন্টারভিউর জন্য বা অনেক জায়গাতে এমসিকিউতে কিন্তু আসে, ভেরি ইম্পর্টেন্ট স্পার গিয়ারের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক, এগুলো স্পার গিয়ারের ক্যারেক্টারিস্টিক্স তোমাকে জানতে হবে। ওকে, তো এই ডায়াগ্রামটা কীরকম দেখাবে, যদি আমরা জাস্ট হাইট ডায়াগ্রাম দেখি, এটা হচ্ছে ডায়াগ্রাম। ওকে, বোঝা যাচ্ছে আশা করি? তাহলে এটা হচ্ছে এই যে দেখো স্ট্রেট টিথ এরকম, স্ট্রেট টিথ, স্পার গিয়ারের কানেকশন। ওকে, আর ভেরি ইম্পর্টেন্ট স্পার গিয়ারের, ভেরি ইম্পর্টেন্ট, যে ইট হ্যাজ দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি। ইট হ্যাজ দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি। ওকে, নেক্সট স্পার গিয়ার। নেক্সট হচ্ছে হেলিক্যাল और हेलिकल स्पार गियर, हेलिकल गियर, हेलिकल और हेलिकल स्पार गियर, हेलिकल और हेलिकल स्पार गियर. You can see this. Sorry. Okay, you can see this very clearly from here. See, এই যে গিয়ার অ্যাক্সিস যেটা আছে, অ্যাক্সিস সঙ্গে কিন্তু টিথগুলো কিন্তু প্যারালাল নেই, মানে একটু কার্ভ করে আছে। ওকে, তার মানে যদি আমরা ডায়াগ্রামটা দেখাই এরকম, আগে যে ডায়াগ্রামটা স্ট্রেট দেখিয়েছিলাম, ডায়াগ্রামটা এরকম দেখাই, দুটো স্যাপটা কিন্তু প্যারালাল, কিন্তু টিথগুলো কিন্তু এই যে অ্যাক্সিস এর সঙ্গে কি আছে, এর সঙ্গে এইভাবে আছে। আই থিঙ্ক বোঝা গেছে, কোনো প্রবলেম হওয়ার কারণে এখানে। অলরাইট, মানে টিথটা কি হয়, লেখো যে টিথ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্লাইন্ড টিথ, ইনক্লাইন্ড টিথ। ওকে, ইনক্লাইন্ড টিথ। এখানে ইম্পর্টেন্ট কি, কতগুলো বলেছি, এখানে ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অটোমোটিভ গিয়ার বক্স এর ইউজ হচ্ছে অটোমোটিভ গিয়ার বক্স ইউজ করা হয়। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, মনে রাখছি। হেলিক্যাল গিয়ার কোথায় ইউজ করা হয়, অটোমেটিক গিয়ার বক্স, ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি যে ভাই ভেরি ইম্পর্টেন্ট, আই মিনস ইট ভেরি ইম্পর্টেন্ট, গিয়ার বক্স। ওকে, নেক্সট হচ্ছে যে হাই লোড ক্যারিং ক্যাপাসিটি, ভেরি ইম্পর্টেন্ট ফর হিয়ার, হাই লোড ক্যারিং capacity, very important point from here, high load carrying capacity. Next, load application is gradual, load application is point করে মনে রাখতে হবে, load application is gradual, noise is less. ওকে, পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে
থার্ড পয়েন্ট অ্যাকচুয়ালি প্যারালাল শ্যাফটই কানেক্ট করা আছে। থার্ড পয়েন্ট হচ্ছে যে ডবল হেলিক্যাল ডবল হেলিক্যাল মানে ধরো এটা একটা শ্যাফট, একটাই শ্যাফট, এটা জাস্ট একটা মিডল পোর্শন, মানে একটা দিকে এরকম করা আছে, আরেকটা দিকে এরকম করা আছে, মানে দুদিকে সেই তোমার চিজেল দেখেছো, চিজেলে যেরকম দুদিক থেকে কাট করা থাকে, মাল্টি কাট করা থাকে, সেরকম দুদিক থেকে কাটটা করা আছে আর কি, এরকম করে কাটটা করা আছে, অ্যাকচুয়ালি আর কিছু না। তো ডবল হেলিক্যালের একটাই ইম্পর্টেন্ট জিনিস, ডবল হেলিক্যালটা ইউজ করা কি, ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, এখানে ইম্পর্টেন্ট নোটটা কি, যে টু নালিফাই দ্য অ্যাক্সিয়াল লোড, একটু এক্সট্রা রিডিং করবে, এখানে এত ডিটেলসে দেওয়া সম্ভব নেই, একটু এক্সট্রা রিডিং করতে হবে, টু নালিফাই দ্য অ্যাক্সিয়াল লোড। ওকে, আচ্ছা, ফোর হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন, পরপর করবে কিন্তু র্যাক অ্যান্ড পিনিয়ন আমরা জানি র্যাক অ্যান্ড পিনিয়ন কি, যে র্যাক অ্যান্ড পিনিয়ন ইউজ করে রোটারি থেকে রোটারি মোশনের রোটারি টু ট্রান্সলেশন। তো এর একটা এক্সাম্পল আমরা জানি, যে ধরো এই একটা গিয়ার এরকম, এটা হচ্ছে, এটা কি, দিস ইজ দ্য র্যাক, আর এখানে একটা গিয়ার কানেক্ট করা থাকে, ভালো করে আঁকবে এটাকে, র্যাক অ্যান্ড পিনিয়ন মানে এটা রোটেট করবে আর এটা স্ট্রেট লাইনে যাবে, রাইট, এটা হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন ইউজ করা হয়। ওকে, তাহলে এটা গেল চারটে জিনিস, মানে আমরা দুটো প্যারালাল শ্যাফটকে কানেক্ট করানোর জন্য আমরা এই টোটাল চারটে টাইপের জিনিস ইউজ করি, বোঝা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ইন্টারসেক্টিং, নেক্সট পয়েন্ট হচ্ছে যে ইন্টারসেক্টিং শ্যাফট। তো ইন্টারসেক্টিং শ্যাফট মানে কি, এতদিন দেখেছি, এর আগে দেখালাম যে প্যারালাল ছিল, এরপর কি হবে, শ্যাফটটা এরকম থাকবে, ইন্টারসেক্টিং থাকবে, একে আরেকটার সঙ্গে ইন্টারসেক্টিং থাকবে। ওকে, তো ইন্টারসেক্টিং শ্যাফট যেটা আমরা বেসিক্যালি ইউজ করি, ইন্টারসেক্টিং শ্যাফটে ইউজ করা হয়, তাকে আমরা বলে থাকি নর্মালি বিভেল গিয়ার, একটাই আমরা ধরে না এখন করা যায়, বিভেল গিয়ার বলা হয়, ইউজ করে বিভেল গিয়ার। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। বিভেল গিয়ার কীরকম, যে জাস্ট খানিকটা এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। তো দেখতে পাচ্ছ যে এটা একটা শ্যাফট আর এটা একটা শ্যাফট, 90 ডিগ্রিতে কানেক্ট করেছে, 90 ডিগ্রিতে আছে। ওকে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউজ করা হয় কি, যে অটোমোবাইল ডিফারেন্সিয়াল ইউজ করা হয়, অটোমোবাইল ডিফারেন্সিয়াল, এটা পরপর আছে, ডিফারেন্সিয়াল কি, অটোমোবাইল ডিফারেন্সিয়ালে ইউজ করা হয়, এটা আসতে পারে 5th বা 6th আছে, ডিফারেন্সিয়াল কি জিনিস, অটোমোবাইল ডিফারেন্সিয়াল ইউজ করা হয়। ওকে, আচ্ছা, ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে স্ট্রেট গিয়ার, স্পাইরাল বিভেল, জিরো বিভেল। আচ্ছা, বিভেলকে আবার আমরা অনেক কটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্রেট বিভেল, একটা হচ্ছে স্পাইরাল বিভেল, একটা হচ্ছে জিরো বিভেল। তাতে কিছু নেই, জাস্ট জেনে রাখো নামগুলো, স্ট্রেট বিভেল, স্পাইরাল বিভেল আর জিরো বিভেল। এরপরে লাস্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে যে তোমার স্কিউড গিয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে কমপ্লিকেটেড জিনিস, মানে কোয়েশ্চেনটা আসে তোমাদেরকে, স্কিউড, SKEWED, স্কিউড গিয়ার মানে হচ্ছে কি, যে নন প্যারালাল আর নন ইন্টারসেক্টিং, মানে গিয়ার দুটো প্যারালাল নয়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং জিনিস, যে গিয়ার দুটো প্যারালালও নয় কিন্তু আবার ইন্টারসেক্টিংও না।
সি দ্যাটস দ্য এক্সাম্পল। সি দুটো গিয়ার কিন্তু প্যারালাল না, একটু ইনক্লাইন্ডে আছে, দেখো এই একটা, এটা অন্যদিকে, এটা অন্যদিকে, কিন্তু এটা আবার ইন্টারসেক্টিংও না, হয়েছে? এটা হচ্ছে যে নন প্যারালাল নন ইন্টারসেক্টিং শ্যাফট, মানে দুটো প্যারালালও না আবার ইন্টারসেক্টও করবে না, এইগুলোকে আমরা মানে স্কিউড গিয়ার বলি। তো এটার যেটা ফার্স্ট সেটা হচ্ছে হয় কি ক্রসড হেলিক্যাল গিয়ার, 1 নম্বর ক্রসড হেলিক্যাল গিয়ার। ক্রসড ওই যেটা দেখালাম সেটা হচ্ছে ক্রসড হেলিক্যাল গিয়ার্স, ক্রসড হেলিক্যাল গিয়ার্স। তো ক্রসড হেলিক্যাল গিয়ার্সে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ইট ইজ ইউজড ফর লাইট লোডস অনলি, লাইট লোডস অনলি। অ্যাপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্ট, ফিড মেকানিজম অফ মেশিন টুল। ফিড মনে আছে অটো ফিড, সেখানে ক্রস হেলিক্যাল গিয়ার ইউজ করে, লেটটা খুলে দেখবে একবার। ফিড মেকানিজম অফ মেশিন টুলস। নেক্সট ইউজ করে ক্যামসেপ্ট আশা করি জানেন। ক্যামসেপ্ট অ্যান্ড অয়েল পাম্প অটোমোবাইলে, অয়েল পাম্পস অন স্মল আইসি ইঞ্জিন, এটা গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট দ্য ওয়ার্ম গিয়ার, মানে রম গিয়ার বলে, দ্যাটস অনেকে ওয়ার্ম গিয়ার বলে, ওয়ার্ম গিয়ার। আচ্ছা, তো ওয়ার্ম গিয়ারটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকটা ইন্টারেস্টিং জিনিস, আমরা জানি মোটামুটি। জাস্ট ওয়ার্ম গিয়ার কি, যে দ্য স্মলার অফ দ্য টু হুইলস, যে দুটো যে হুইল কানেক্ট থাকে, গিয়ার মানে দুটো হুইল, আমরা জানি দুটো হুইল কানেকশন, যে স্মলার যে হুইলটা থাকে তাকে বলা হয় ওয়ার্ম, আর বাকিটাকে বলা হয় গিয়ার। দ্য স্মলার অফ দ্য টু হুইল ইজ কল্ড ওয়ার্ম। স্মলার যেটা স্মল থাকে দুটো গিয়ারের মধ্যে, যে স্মল গিয়ারটা তাকে আমরা বলে থাকি ওয়ার্ম। আচ্ছা, এখানে এবারে ইম্পর্টেন্ট জিনিস কি, এখানে কতগুলো নোট নিতে হবে, যেটা কি কি কাজে লাগে, কেন ইউজ করা হয়। যে ভেরি হাই রিডাকশন রেশিও, মানে ওমেগা 1 যদি অনেকটা বেশি দেওয়া হয়, ওমেগা 2 যদি আমরা অনেকটা কম চাই, এটা যে ওই অ্যাঙ্গুলার ভেলোসিটি রেশিওটা কম, আর রিডাকশন রেশিও সেম থিং। আচ্ছা, লো এফিসিয়েন্সি, ভেরি ব্যাড, লো এফিসিয়েন্সি, আর ভেরি কম্প্যাক্ট ইউজ করা হয় লিফটে। আচ্ছা, স্লাইডিং ভেলোসিটি ইজ হায়ার, ওই ভিসিভিডি স্লাইডিং ভেলোসিটি ইজ হায়ার। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আমি ইনফরমেশানটা দিলাম, প্লিজ লিসেন কেয়ারফুলি। আমি তোমাকে এখানে ইনফরমেশান দিলাম যে কি কি করতে হবে, হয়েছে, মানে কোন কোন জিনিসটা আছে এখানে, কি কি জিনিসটা এখান থেকে তোমাকে পড়তে হবে। এবারে ফার্দার যদি কিছু ইনফরমেশান দরকার হয়, আবার বলছি যদি ফার্দার কিছু ইনফরমেশান দরকার হয় আমাকে জিজ্ঞাসা করবে, আমি ওখান থেকে তোমাকে ইউটিউবে রিসোর্স দিয়ে দেবো, যেখান থেকে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে যে এই গিয়ারগুলোকে কী হয়, গিয়ার আরও যদি ডিটেলসে জানতে চাও। বাট অ্যাটলিস্ট যে ইনফরমেশানটা দিলাম এটা কিন্তু জানতে হবে, তারপর তোমাকে ইউটিউব প্রেফারেন্স দিতে হবে। নাকি টাইম শর্ট, তার থেকে বড় কথা রিসোর্সের অভাব, তো ইউটিউব রিসোর্স এখন ইউজ করতে হবে আমাদেরকে। ওকে, তো এরপর যেটা, যে লাস্ট লেকচারে যেটা পড়েছিলাম, আশা করি পড়া হয়ে গেছে। তো এরপর যেটা অ্যাসাইনমেন্ট দেবো, বাই অ্যাসাইনমেন্ট উই নট মিন অ্যাসাইনমেন্ট, যে কিছু দুটো প্রবলেম দিচ্ছি, দুটো প্রবলেম আমাকে সলভ করে পাঠাবে। প্রবলেম নাম্বার 1, লেখো প্রবলেমটা, যে টু স্পার গিয়ার have a velocity ratio, two spar gear have a velocity ratio 1/3. The driven gear, লিখে নাও, the driven gear has 72 teeth and 8 mm module and rotates and
rotates at 300 rpm. Calculate the number of teeth. Calculate the number of teeth. Calculate the number of teeth and the speed of the driver. And speed of the driver. What will be the pitch line velocity? No, that's not important. First question it is. Second question, the number of teeth. देखो second question देखो, the number of teeth. The number of teeth of a spar gear is 30 and it rotates at 200 rpm. What will be its circular pitch? Okay, what will be its circular pitch and pitch line velocity? Pitch line velocity, if it has a module of 2 mm. আচ্ছা, এর সঙ্গে অ্যাড করে দাও একটা কোশ্চেন করার দরকার, জন্য অ্যাড করি না। অ্যাড যেটা করে নেবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পিচ লাইন ভেলোসিটি, আগেরটার সঙ্গে হোয়াট ইজ দ্য পিচ লাইন ভেলোসিটি। কোশ্চেনটা রিপিট করছি, 2 spar gear have a velocity ratio 1/3. The driven gear has 72 teeth and 8 mm module and rotates at 300 rpm. Calculate the number of teeth and speed of the driver. Drivenটা দেওয়া আছে, মানে ওমেগা 2 দেওয়া আছে, এখানে 1 এর বের করতে হবে। Driven, what is the pitch line velocity? আচ্ছা, সেখানে হচ্ছে the number of teeth of a spar gear is 30. It rotates at 200 rpm. What will be the circular pitch and pitch line velocity if its module is 2? আচ্ছা, এখানে একটা জিনিস, by pitch line velocity we means omega into r. There are no problem that omega times r. Okay, v equals to r omega. That's তুমি এখানে ওমেগা 1 r1 করতে পারো বা ওমেগা 2 r2 করতে পারো, কোনো প্রবলেম নেই, বিকজ পিচ লাইন ভেলোসিটিটা ইকুয়াল থাকবে। ওকে, তো দিস ইজ এনাফ ফ্রম হিয়ার। আবার বলছি, কোভিড-19 জন্য না করতে থাক, আর যারা আগেরটাতে পাঠাসনি তারা এটাও সলভ করে পাঠাবি। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।